আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, গত কয়েকদিন আগে মোটামুটি সামাজিক মাধ্যমে একটা বিরাট ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী খবর, সেটি হলো লন্ডনে জনাব তারেক রহমান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। সত্য মিথ্যা পরের বিষয়, এটি যখন সামাজিক মাধ্যমে এলো, হাজার হাজার কমেন্ট, শেয়ার এবং পুরো ফেসবুক থেকে শুরু করে সামাজিক মাধ্যম তোলপাড়। খবরের সূত্র হিসেবে দৈনিক ইত্তেফাকের একটা ফটোকার্ড ব্যবহার করা হলো। এখন সমস্যা হলো যে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো তারা ছোট ছোট নিউজ, ছোট ছোট মন্তব্য, ছোট ছোট ঘটনা ফেসবুকে বা ইউটিউবে বা অন্য যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে তারা এগুলো ব্যাপকভাবে প্রচার করে। এবং এক্ষেত্রে যেটা হয় যে লিঙ্কে না গিয়েই আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যেমন কালের কণ্ঠ আছে, ইভেন আরটিভি আছে, টেলিভিশন মিডিয়াগুলো আছে, তারাও এই কাজগুলো করে। আমার বক্তব্য বা অন্য যে কোনো মানুষের বক্তব্য এটি দিয়ে একটা কার্ড করে, এবং এক একটা কার্ডে দেখা গেল যে 50,000 লাইক হয়ে যায়। এবং এটা এই বর্তমান যে মিডিয়ার যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে একটা সচরাচর ঘটনা। তো সেই দিক থেকে সব পত্রিকাগুলোই এখন তাদের যে প্রিন্ট ভার্সন, সেটার তুলনায় মাল্টিমিডিয়াতে তাদের যে উপস্থিতি, এটাকে বেশ গুরুত্বপূর্ণ তারা মনে করে। আর দর্শকরাও এই পত্রিকার যে ফটোকার্ড এগুলো দেখলেই বিশ্বাস করে ফেলে। আর এই সুযোগকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। তারা এরকম নকল ইত্তেফাক, নকল কালের কণ্ঠ, নকল প্রথম আলো, নকল বাংলাদেশ প্রতিদিন এরকম দিয়ে একটা নিউজ তারা এইভাবে ছেড়ে দেয়। এমনি একটা নিউজ, তারেক রহমান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, ভীষণ রকম ভাইরাল হয়ে গেল। এবং ঘণ্টাখানেক পরে বা ঘণ্টা কয়েক পরে দেখা গেল যে ইত্তেফাক আবার জানালো যে না, তারেক রহমান সাহেব আসলে অসুস্থ হননি। বিএনপির পক্ষ থেকে বলা হলো অসুস্থ হননি, কিন্তু তার আগেই সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। সেটি হলো যে তারেক রহমান সাহেব হঠাৎ অসুস্থ হলেন কেন? তার কি কোনো শারীরিক ত্রুটি আছে, নাকি মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন? তার কি ব্রেন স্ট্রোক হয়েছে, নাকি হার্ট স্ট্রোক হয়েছে, নাকি এ ধরনের একটি খবর উঠিয়ে তার যে বাংলাদেশে আসার যে তারিখ বিভিন্ন পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, খুব শীঘ্র তিনি আসছেন। কেউ বলছেন নভেম্বর মাসের 16 তারিখে বা 15 তারিখে আসবেন, কেউ বলছেন বাসা খোঁজা হচ্ছে, কেউ তার সিকিউরিটির কথা বলছেন, কেউ তার জন্য বুলেট প্রুফ গাড়ির কথা বলছেন, ইত্যাদি নানা রকম যে সম্ভাব্যতা তার আগমন উপলক্ষে করা হচ্ছে। তার প্রেক্ষিতে অনেকে বলার চেষ্টা করছেন যে তার এই মুহূর্তে আসাটা ঠিক হবে না। এখনো পর্যন্ত রাজনীতি একটা সেইভাবে আসেনি, এবং আমাদের দেশে যেভাবে রাজনীতি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং যেভাবে জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের যে মুভমেন্ট, এটাকে প্রোটোকল দেওয়ার মতো অবস্থা বিএনপির নেই। দ্বিতীয়ত, তাকে নিরাপত্তা দেওয়ার মতো যে জেড ক্যাটাগরির সিকিউরিটি দরকার, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেওয়া হচ্ছে। তো এরকম জেড ক্যাটাগরির সিকিউরিটিতে যদি তাকে ফেলে দেওয়া হয়, তাকে যদি এসএসএফ এর আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে তার রাজনীতি শেষ। তার ধারে কাছে কেউ যেতে পারবেন না। তিনি ঘোরাফেরা করবেন, সামনে পিছনে গাড়ি থাকবে, পুলিশের যাকে বলা হয় বাসেই বাঁচতে থাকবে, কিন্তু জনগণের সঙ্গে তার যে সংযোগ, এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো, রাষ্ট্র তাকে এই মুহূর্তে এসএসএফ প্রোটেকশন দেবে কি দেবে না, এটা নিয়েও নিশ্চিতভাবে বিএনপি বলতে পারছে না, আমরাও বলতে পারছি না। অন্যদিকে বিএনপি যদি নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করে, তারপরে তার সেই সিকিউরিটি ব্যবস্থা করে, সামনে পিছনের প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করে, এটাও ভীষণ রকম। অ্যাটলিস্ট 1000 লোকের যদি একটা বাহিনী তৈরি করা হয় কেবলমাত্র তারেক রহমান সাহেবের প্রোটেকশন দেওয়ার জন্য, তাও যথেষ্ট নয়। কারণ হলে তিনি যদি এয়ারপোর্টে আসেন, যেদিন আসেন সেই দিন হয়তো 10 লাখ লোক, 10 লাখ লোক কম না, ঢাকা বিমানবন্দর থেকে একদম তিনি গুলশানের যে বাসায় উঠবেন, বা পল্টন অফিস বা গুলশানের তার যে কার্যালয় আছে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, মানে এই জায়গা পর্যন্ত রাস্তার 2 পাশে যদি তিল ধারণের জায়গা না থাকে,
তাহলে ধরে নেবেন যে 10 থেকে 15 লাখ লোক সেখানে উপস্থিত হয়েছে। তো এরকম একটা ভিড়ের মধ্যে যদি বিএনপির একেবারে সশস্ত্র 1000 লোকও থাকে, তবুও সেটা তার নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এমনিতেই তিনি নানা রকম আশঙ্কার মধ্যে আছেন। তিনি 1/11-এর সময় যেভাবে নির্যাতিত হয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে, তারপর যেভাবে দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, সে 2006 থেকে আজ অবধি সুদীর্ঘ প্রবাসে থাকাকালীন সময় তার অনেক শত্রু তৈরি হয়েছে, অনেক মিত্র তৈরি হয়েছে। বিপদের সময় মিত্ররা আসে না, আর শত্রুরা বিপদের সময় অত্যন্ত শক্তিশালী হয়ে পড়ে। এখন বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা খুব স্পর্শকাতর অবস্থায় রয়েছে, একইভাবে বিভিন্ন রকম যে সকল ক্যালকুলেশন শোনা যাচ্ছে, কথাবার্তা শোনা যাচ্ছে, ফলে তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে, হিসাবপত্র করার বিষয় আছে। তিনি বিদেশে বসে যেভাবে দল পরিচালনা করছেন, বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এটা রিভার্স হয়ে যাবে। সব মানুষ, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরাসরি একটা বিরাট গ্রুপ আসবে তার সাথে দেখা করার জন্য। তো প্রতি মুহূর্তে তাকে তার সঙ্গে দেখা করতে হবে, অ্যাটলিস্ট ব্যালকনিতে এসে হাত নাড়াতে হবে, কথা বলতে হবে। কেউ যদি সেই কাঙ্ক্ষিত ব্যবহার না পান, এই ভোটের এই সময়টাতে অভিমান করবেন যে এই টেলিফোনে ওনার সাথে আমার এত কথা হয়েছিল। এখন উনি টেলিফোনে ধরুন কোনো একটা টেকনাফের একজন কর্মীর সঙ্গে কথা বলেছেন, এমনি সে টেলিফোন করেছে বা উনি টেলিফোন করেছেন, এটা রাজনীতির জন্য করতে হয়। তো তিনি সেটার উপরে ভিত্তি করে তারেক রহমান সাহেব আমাকে চেনেন, তার কাছে আমার দাবি দেওয়া আছে, অভিযোগ আছে, বা মনের একটু কথা বলতে আসবো, কিন্তু এসে তিনি সেই দেখলেন যে এত ভিড়, সেই ভিড়ের মধ্যে সেই রেসপন্স তিনি পেলেন না। তখন সেই কর্মীটা তার বদনাম করবে। এবং প্রতিদিনই দেখা গেল যে দুই পক্ষই আসছে, কমিটি নিয়ে একটা জায়গাতে গন্ডগোল হয়েছে, 4টে কমিটি, টাকা পয়সা লেনদেনের অভিযোগ আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এলেন, যারা লাভবান তারা আবার সেখানে বাধা দেওয়ার জন্য এলেন। প্রতিদিন তার বাসার সামনে 10-12 গ্রুপ একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিবে, মিছিল করে, মিটিং করবে। এগুলো আসলে ফেরানো শুধুমাত্র রাষ্ট্রশক্তিতে যদি মানে এখন তাকে যদি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করা হয়, তাহলে ডিফ্যাক্টো একজন প্রধানমন্ত্রীকে যদি রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরে রাখা হয়, তার অবস্থা যেমন হবে, তারেক রহমান সাহেবের অবস্থা তার চেয়েও খারাপ হবে। এর কারণ হলো, যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন যদি যমুনা থেকে নিয়ে তার গ্রামীণ যে ব্যাংক ভবন আছেন সেখানে তার বাসা আছে, বা তার যে গ্রামীণ সেন্টার আছে সেখানে যদি তাকে রাখা হয় এবং কোনো প্রোটোকল না থাকে, তাহলে তার জীবন যেভাবে দুর্বিষহ হয়ে যাবে, তার চেয়ে 100 গুণ বেশি দুর্বিষহ হবে তারেক রহমান সাহেবের জন্য। এর কারণ হলো শত্রু এবং মিত্র, মানে শত্রুরাও এখানে লাফিয়ে পড়বে আর মিত্ররাও এখানে এসে ভিড় করবে। এই শত্রু এবং মিত্রের মধ্যে তার পরিণতি যে রাজীব গান্ধীর মতো হবে না, তার পরিণতি যে বেনজির ভুট্টোর মতো হবে না, এটা আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। ফলে তার নিরাপত্তা নিয়ে দলের মধ্যে যথেষ্ট শঙ্কা রয়েছে, যারা সিকিউরিটি এক্সপার্ট তাদের মধ্যে শঙ্কা রয়েছে। বিএনপির হাজার হাজার কর্মী এবং সমর্থক রয়েছেন যারা সাবেক সামরিক কর্মকর্তা, তাদের যে মিলিটারি পয়েন্ট অফ ভিউ আছে সেখান থেকে তারা এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করেন। ফলে তার যে আগমনটা আমরা যত সহজ মনে করছি, তিনি বা তার দলের জন্য তার আগমনটা কিন্তু এতটা সহজ নয়। এই গেল একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনা হলো যে জনগণের আবেগ, তিনি কেন আসেন না, মানে তার যারা প্রতিপক্ষ তারা খোঁটা দেওয়ার চেষ্টা করেন যে নেতা থাকে দেশের বাইরে, ক্যাপ্টেন নেই, সেনাপতি নেই, তো এটা কি ধরনের কথা। আবার যারা ধরেন তার পক্ষের লোক তারাও হতোদ্যম হয়ে যান যে নেতা কেন আসেন না, তারে কেন দেখি না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তো এই সকল পক্ষ বিপক্ষের যে বক্তব্য, সেই বক্তব্যকে ধারণ করে কখনো কখনো তাকে বলতে হচ্ছে বা তার লোকজনকে বলতে হচ্ছে যে নেতা আসছে, নেতা আসবেন, বা আমি আসছি। কিন্তু সত্যিকার অর্থে তাকে যদি বাংলাদেশে আসতে হয়, অনেকগুলো বিষয় ক্যালকুলেশন করে চিন্তা ভাবনা করতে হয়। এগুলো তার আশা নিয়ে ঘটনা। দ্বিতীয়ত হলো যে যেহেতু সাম্প্রতিক সময় একটা রব উঠে গেছে যে নভেম্বর মাসের মধ্যে তিনি আসছেন, 15 তারিখের মধ্যে। এই কারণ হলো ডিসেম্বরে যদি শিডিউল ঘোষণা করা হয়, শিডিউল ঘোষণার আগে তো তাকে আসতেই হবে। প্রার্থীদের মনোনয়ন থেকে শুরু করে সেই প্রার্থী সিলেকশন, তাদের ইন্টারভিউ, আর অনেক ঝুঁকি ঝামেলা আছে। তো সেটা যদি তিনি করতে চান, এই মুহূর্তে দলের যে অবস্থা,
সেখানে তারেক রহমান সাহেব ছাড়া মানে এরকমভাবে যাকে বলা হয় নমিনেশন পত্র আহ্বান করাটাই রিজভী সাহেব, সালাউদ্দিন সাহেব বা ফখরুল সাহেবদের জন্য ঝামেলার বিষয়। যদি লন্ডন থেকে 300 প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয় সেটা আলাদা একটা বিষয়, কিন্তু যদি 3000 মনোনয়নপত্র বিক্রি করা হয় তার মধ্যে যদি 300 জনকে আবার সিলেক্ট করতে হয়, তাহলে পল্টন অফিসের সামনে 2018 সনে যে দুর্ঘটনা ঘটেছিল, মির্জা ফখরুলের বাসায় 2018 সনে যেভাবে প্রার্থীরা আক্রমণ চালিয়েছিল তার চেয়ে 1000 গুণ অবস্থা, ভয়াবহ অবস্থা এইবার হবে। এর কারণ হলো ওইবার জয়ের সম্ভাবনা ছিল ধরুন 50%, আর এইবার জয়ের সম্ভাবনা 100%, ইনক্লুডিং মন্ত্রী হওয়ার সম্ভাবনা। কাজেই বিনা যুদ্ধে কেউ এক তিল জায়গা ছাড়তে রাজি হবে না। প্রার্থীরা সর্বশক্তি নিয়োগ করে পল্টন অফিসের সামনে তারা শক্তিমত্তা প্রদর্শন করবে এবং এটি জনাব তারেক রহমান সাহেবকে ফেস করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে ওনার দলের ভিতরে সবাই চিন্তা ভাবনা করছেন। আর এরই মধ্যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এটা শতভাগ ধরে নিয়ে বিএনপি এগুচ্ছে। আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা এই নির্বাচনকে যে কোনো মূল্যে পিছিয়ে দেওয়ার জন্য মরণপণ লড়াই করতে প্রস্তুত। এর জন্য জলে স্থলে অন্তরিক্ষে তারা যে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি বিরুদ্ধে, সেই যুদ্ধে তারেক রহমান সাহেবের দুর্বলতা, অক্ষমতা, তার বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা, দলের মধ্যে বিভেদ তৈরি করা, দলের বিপক্ষে নানা রকম ন্যারেটিভ তৈরি করা, ভারতের এজেন্ট, ভারতের দালাল ইত্যাদি নানা রকম কথা বলা, ক্যান্টনমেন্টের সাথে দূরত্ব রয়েছে, সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক না, এ সকল নানা রকম কথাবার্তা বলে যে ভাইব তৈরি করা হচ্ছে, সেই ভাইবের মধ্যেই হঠাৎ করে বলা হলো যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। এখন কেউ বলার চেষ্টা করছেন যে তিনি অসুস্থ হওয়ার ভান করছেন যাতে তাকে আসতে না হয়। কেউ বলছেন যে তার হার্টের অবস্থা ভালো না, তিনি এখনই অসুস্থ হয়ে গেলেন, তাহলে আগামীতে কীভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। কেউ বলার চেষ্টা করছেন তার উপর এত চাপ দেওয়া হচ্ছে, সেই চাপ তিনি ধারণ করতে পারছেন না। ফলে তার যে এই যে শারীরিক অসুস্থতা, সেই শারীরিক অসুস্থতার মধ্যে সবাই বিএনপিকে নির্বংশ করার চেষ্টা করছে। যে তারেক জিয়া যদি অসুস্থ হয়ে যান, কোকো নেই, বেগম জিয়া অসুস্থ, তো সেই অবস্থায় বিএনপির নেতৃত্বটা আসলে কে দিবেন, সালাউদ্দিন সাহেব নাকি অন্য কেউ? সেটা নিয়ে যে যাকে বলা হয় বিএনপির প্রতিপক্ষের মধ্যে যে একটা চাণক্য নীতি কাজ করছে, একটা ম্যাকিয়াভেলি নীতি কাজ করছে, সেই ম্যাকিয়াভেলি নীতির উপর ভিত্তি করেই দেখা গেল যে এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো, অসুস্থ হয়ে যাওয়ার মানে যাকে বলা হয় গুজব। আর এটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, যখন কারোর সঙ্গে আপনি পেরে ওঠেন না তখন তাকে অসুস্থ বানিয়ে দিবেন, চরিত্রহীন বানিয়ে দিবেন, দেউলিয়া বানিয়ে দিবেন। শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, উনি 3rd স্টেজে রয়েছে, এটা আমরা সে 2016 সন থেকে শুনে আসছি। এই লন্ডনে উনি গেছেন মূলত থেরাপি নেওয়ার জন্য, গোপনে তার থেরাপি হচ্ছে। আপনি ওই সময়ের ভিডিওগুলো দেখেন, বড় বড় মানুষ এই ধরনের মিথ্যা কথাগুলো বলতেন, আর আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম যে শেখ হাসিনা মরে গেছে, কিন্তু আসার পর দেখলাম যে শেখ হাসিনার চেহারা ভালো হয়ে গেছে। তো এইভাবে বহু মানুষকে আমরা অসুস্থ বানিয়ে ফেলেছি, রোগাক্রান্ত বানিয়ে ফেলেছি মূলত আমাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য। এরপরে অনেক মানুষকে আমরা মেরে ফেলেছি যে তিনি এখন হাসপাতালে কোমায় আছে। যেমন কয়েকদিন আগে আমরা তোফায়েল সাহেবকে মেরে ফেললাম, ইলিয়াস কাঞ্চনকে আমরা মেরে ফেলেছি, তারপরে আরও অনেক মানে যারা জীবিত অবস্থায়, যেমন এটিএম সাবুজ্জামান বহুদিন জীবিত ছিলেন, নায়ক ফারুক বহুদিন জীবিত ছিলেন, কিন্তু জীবিত থাকার কয়েক বছর আগের থেকে তাদের মৃত্যুর খবর রটানো হয়েছিল এবং তারা খুব দুঃখ করে বলেছিলেন যে একজন জীবিত মানুষের জন্য এটা যে কত বড় একটা দুঃখজনক কথা যে পৃথিবী যখন মনে করে তার আর প্রয়োজন নেই, তিনি মরে গেছেন, তখন তার আর বেঁচে থাকার কোনো যাকে বলে অর্থ হয় না। এবং এই ধরনের নির্মম প্রচার এবং প্রোপাগান্ডা ভীষণ রকম ভয়ানক। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব একজন দিব্য দৃষ্টিতে সুস্থ মানুষ, তরুণ, এখন তার বয়স 59 বছর বা 60 বছর, এবং তিনি একদম নিরোগ দেহের একজন সুস্থ মানুষ। তাকে কে বা কারা হঠাৎ করে এভাবে অসুস্থ বানিয়ে ফেললো। তারপরে আবার দলের পক্ষ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে আবার সুস্থ বলে প্রচার করা হলো, কিন্তু তাতে কিন্তু সমস্যা কাটছে না। সবাই এখন মানে শুনতে চাচ্ছেন যে ঠিক আছে, তারেক রহমান সাহেব নিজে ফেসবুক লাইভে এসে বলুক যে এই দেখুন আমি সুস্থ আছি, এই দেখুন আমি বুক ডাউন দিচ্ছি, আমার শক্তি আছে। এই হলো মানুষের মন এবং মানসিকতা। তো ঘটনা যাই হোক না কেন, ক্ষতি যা হবার তা কিন্তু হয়ে গেছে।
আর এখন এটা যতই বলা হোক আমি সুস্থ আছি বা উনি সুস্থ আছেন বা কিছু হয়নি, মিথ্যা প্রচারণা, ইট মিনস এই যে একটা তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে তাকে ডিসেন্ট্রালাইজড করার জন্য, তাকে ডিমোলাইজড করার জন্য, তাকে হতোদ্যম করার জন্য, তার গুরুত্ব কমানোর জন্য, তার প্রয়োজনীয়তা নেই এরকম একটা জিনিস বোঝানোর জন্য বা তার অক্ষমতা দুর্বলতা অ্যাসার্টেন করার জন্য তার প্রতিপক্ষরা যে বসে নেই, তারা যে জলে স্থলে অন্তরিক্ষে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সেই আক্রমণের একটা প্রাথমিক ভার্সন হলো এই তার অসুস্থতার খবর। এটা দিয়ে শুরু হলো আগামীতে বিএনপিকে খুবই সতর্ক থাকতে হবে যে এই ধরনের আরো যা কিছু আসতে পারে তার সম্পর্কে